হ্যালো স্টুডেন্ট, তো চলে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের সহজভাবে অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তোমরা মাধ্যমিক 2026 সালে দিতে চলেছো। তো তোমরা এই 25 সালে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবা। তো দেখো তোমাদের জন্য আমি এনেছি মাধ্যমিক 2026 রায় মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 12। আজকে 12 নম্বর স্কুলটা করাবো। পেজ নাম্বার 108 পাতায় আছে। স্কুলটা আমরা দেখতে পাচ্ছি এগরা ঝাতুলাল হাই স্কুল। স্কুলটা তোমাদের করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা হাতে নিবা এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করবা। প্রশ্নগুলো দেখতে হবে এবং বুঝতে হবে, তারপরে তোমাদের কিন্তু অঙ্ক সহজ হবে। তো সহজভাবে অঙ্ক তোমাদের হয়ে যাবে, সব কমপ্লিট, কোনো চিন্তা নাই। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো দেখো একের 1 নম্বরটা বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। কোনো মূলধন, মূলধন বলতে আসল, যেটাকে পি বলবো। তো মূলধন দেওয়া নাই, তাকে আমরা এক্স টাকা ধরে নিলাম। 10 বছরের দ্বিগুণ হবে। 10 বছরের দ্বিগুণ বলতে সুদ আসলটা হবে 2x, এটা হচ্ছে সুদ আসল। তাহলে আসল জানা হয়ে গেল, সুদ আসল। তাহলে আমরা সুদ পেয়ে যাব। সুদ হচ্ছে আমাদের আয়, ঠিক আছে? আয়কে আমাদের সুদ বলা হয়। তাহলে সুদ পেয়ে যাব। সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তাহলে সুদ হয়ে গেল আমাদের কত? x টাকা। এবার যে সূত্র আমাদের সরল সুদের সূত্র, আই সমান সমান PTR/100। মান বসাবো। সুদ হচ্ছে আমাদের x টাকা, আসল x টাকা, সময় কিন্তু এখানে 10 বছর বলেছে। আর সুদের হারটা বের করতে বলেছে, আর থেকে যাবে নিচে 100, 0 কেটে দাও, x কেটে দাও, এখানে 1। দেখো আরের মানটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কত? 10 মানে 10%। তাহলে অ্যান্সার হবে, দেখো সুদের হার 10%। সেটা আমাদের কত নম্বর অপশানে আছে? ডি নাম্বারে আছে। দুইয়ের প্রশ্নটা দেখো, আমাদের বলছে x টাকার 6 মাস অন্তর দেয়। এখানে দেখো পর্বটা কিন্তু 6 মাস অন্তর। বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের চেয়েছে। দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র যেটা আমরা জানি, আসল x ইন্টু, ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 প্লাস আর আরটা হচ্ছে এখানে 2r দিয়েছে, তাহলে 2r দেবো, নিচে 100। দেখো 100-র সঙ্গে এখানে গুণ হবে কেন? কারণ আমাদের দেখো 6 মাস অন্তর বলেছে। 6 মাস অন্তর এখানে পর্বটা বলেছে। তার জন্য তোমরা করবা কি, 12কে 6 দিয়ে ভাগ করবা। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাবা? 2 পেয়ে যাবা। এই যে 2 পেয়ে গেলা, এই 2টা দিয়ে গুণ করতে হবে এখানে 100কে। এটা মনে রাখতে হবে। যদি পর্ব থাকে 6 মাস অন্তর, 3 মাস অন্তর, তাহলে 6 মাস বললে পরে 6 দিয়ে ভাগ করবা, 3 মাস বললে 3 দিয়ে ভাগ করবা 12কে, 4 মাস বললে 4 দিয়ে ভাগ করবা। ভাগ করে যত পাবা, এই যে 2 দিয়ে গুণ করতে হবে 100-র সঙ্গে। আর এখানে যে সময়টা হয়, এই সময়টাকেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। এখানে সময়টা n বছর বলেছে, এই যে। তো এটা হচ্ছে আমাদের কি? সমূল চক্রবৃদ্ধি। চলো সরল করে নাও। x সমান সমান এখানে 2 কেটে দাও, 1 প্লাস r/100 আর হোল টু দি পাওয়ার 2n। এটা আমাদের কিন্তু সমূল চক্রবৃদ্ধি আসবে। দেখো এটা আমাদের কত নম্বর অপশানে আছে? এটা অপশানে আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি। তা তোমরা অ্যান্সারটা সি নাম্বার দিয়ে দেবা। এবার 3-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে যদি এই যে একটা দেখার সমীকরণ দেওয়া আছে p(s² প্লাস pqrx প্লাস qr = 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অন্যান্যক, মানে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অন্যান্যক বলে দিয়েছে, তাহলে আমাদের কোনটি সম্পর্ক স্যাটিসফাই করবে? দেখো বীজ দুই যখন অন্যান্যক হবে, অন্যান্যক বলতে একটা যদি আলফা হয়, একটা হবে 1/α, এভাবে একেই বলা হয় বীজ দুই অন্যান্যক, তাই না? তো অন্যান্যক বীজ হলে পরে এই যে সিটা মানে ধ্রুবক সংখ্যাটা আর s² সহগ এই সি আর এ সমান হয়ে যাবে। তা আমরা এখানে দেখো এই যে a সমান QR বলতে পারবো, সি আর এ সমান, ঠিক আছে? তা দেখো তো এটা আমাদের শর্তটা স্যাটিসফাই করছে কত নম্বর অপশানে? এটা বি নাম্বারে। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। আচ্ছা 4-এর অঙ্কটা এবার করাবো। আচ্ছা তোমাদের বলি যে পাশে বিয়েবাড়ি চলছে, তোমরা আওয়াজ, ব্যাকগ্রাউন্ড আওয়াজ, তোমরা বিয়েবাড়ির একটা আওয়াজ আসতে পারে, তো কোনো অসুবিধা নেই। পাশে বিয়েবাড়ি চলছে, আমরা এদিকে অঙ্ক করাবো। আচ্ছা তো এখানে দেখো আমাদের যে প্রশ্নটা বলে দিয়েছে, x-এর 20%, 4 নম্বরটা, x-এর 20%, y-এর 30% যদি হয়, তাহলে আমাদের x = y বের করতে বলেছে। x-এর 20% বলতে x × 20/100, এভাবে ভেঙে নিতে পারবা। আর y-এর 30% বলতে y × 30/100। সলভ করে নাও। দেখো 100 কেটে দাও, 0 কেটে দাও। তাহলে এখানে x-এর নিচে আমরা y নামিয়ে দিলাম, এই যে x-এর নিচে y-কে নিয়ে আসলাম। আর 3 আছে, 3-এর নিচে 2-কে নামিয়ে দাও। তাহলে এখানে দেখো x = y তোমরা পেয়ে যাচ্ছ 3:2। এটা আমাদের অ্যান্সার 3:2। দেখো আমাদের এ নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা এ নাম্বার দিয়ে দাও।
দেখো 5 প্রশ্ন বলছে এ বি ও সি ডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। দেখো আমাদের একটা বৃত্ত আছে, তা দুটি যে সমান বলে দিয়েছে। দেখো সমান যে তোমরা এভাবে তৈরি করতে পারবা, কেন্দ্রের এই যে ও কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে দুটি, যে আমরা একটা নাম এ বি দিলাম, নাম বলে দিয়েছে এ বি, আমরা সিটি নাম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রত্যেকের দৈর্ঘ্য 16 করে আছে, তাই না? এই যে এ বি সমান সমান সিডি আছে, 16 সেমি করে আছে। তো আমাদের কি বলেছে, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, আমরা ব্যাসার্ধ যেহেতু টেনে নিই, এই যে ও এ ব্যাসার্ধ, যে ও এ আমাদের কত বলে দিয়েছে ব্যাসার্ধ 10 সেমি। তাহলে আমাদের যে দুটির মধ্যে দূরত্ব, এই যে দেখো যে দুটির মধ্যে দূরত্ব যদি আমরা টেনে নিই, এটা আমরা যদি পি কিউ নাম দিয়ে দিই, তো আমাদের কিন্তু এখানে পি কিউ বের করতে বলেছে। পি কিউ কত হবে, দেখো পি কিউ পেয়ে যাবো আমরা। তার জন্য আমরা প্রথমে ওপিটা বের করি। দেখো এখানে আমাদের এবিটা 16 আছে, তাহলে এবি যদি 16 হয় তাহলে এপিটা কত হবে, এপিটা কিন্তু আমাদের এখানে 8 হয়ে যাবে। তোমাদের জানতে হবে যে ব্যাস না এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলক, এটা লম্ব সরলক হবে ওপিটা, কেন্দ্রগামী লম্ব সরলক আছে এই যে এটাকে সমদ্বিখণ্ডিত করে, তার জন্য দেখো তো এবির অর্ধক এপি হয়ে যাবে। আচ্ছা, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, ওপি পেয়ে যাবো। ওপি কত পাবো, এই যে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এই যে অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ স্কোয়ার অতিভুজ সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে ও এ হচ্ছে আমাদের 10 স্কোয়ার, এপি পেয়ে গেলাম 8 স্কোয়ার, আর ওপি আমরা বের করব। আচ্ছা, ওপি স্কোয়ার দেখো তো এটা আমাদের কত হবে, এই যে 10 স্কোয়ার 100 আর 8 স্কোয়ার 64, এই থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবে 36। তাহলে ওপি কত পেয়ে যাবে 6, এই যে দেখো ওপিটা 6। তো একইভাবে আমরা যদি এদিকে যোগ করি এই ত্রিভুজের, তাই না, এটাতে আমাদের 8 হবে এই যে সিকিউটা, আর এটাতে 10 ব্যাসার্ধ, তো এটা কত পেয়ে যাবে, একইভাবে আমরা এটা 6 পেয়ে যাব। তাহলে 6 যোগ করে দেখো তো এই যে পি কিউটা 6 আর 6 যোগ করে আমরা পেয়ে যাবো কত 12, তাহলে 12 সেমি হবে আমাদের যে দুটির মধ্যে দূরত্ব। তাহলে 12 সেমি দেখো অপশান কত নম্বরে আছে, বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। 6 প্রশ্ন দেখো আমাদের পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে কেন্দ্র ও আছে, ব্যাস কিন্তু এবি আছে, আর এখানে আমাদের যেটা বলেছে এডিসি, কোণ এডিসি 140 ডিগ্রি, এডিসি এই কোণটা আমাদের কত 140 ডিগ্রি। আর এখানে দেখো সিএবি, এই যে সিএবি এই কোণটা আমাদের বলেছে এক্স ডিগ্রি, তো আমাদের এই কোণটাই চেয়েছে এক্সের মান কত, এই কোণের মানটা বের করতে হবে। তা দেখো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, এটা সবসময় 90 ডিগ্রি হবে। আর এই কোণটা জানা আছে বলে এই কোণটা পেয়ে যাবো। এই যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো সম্পূরক, মানে দুজনের যোগফল 180 ডিগ্রি, একজন জানা আছে তাহলে একজন পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দাও, তাহলে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ দিলে তোমরা 40 ডিগ্রি পেয়ে যাবা, এটা 40 ডিগ্রি। তা দেখো তো আমরা একটা ত্রিভুজের এই যে দেখো আমরা কি দুটো কোণ পেয়ে গেছি, তাহলে এই যে এসিবি ত্রিভুজটা আছে তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে এই দুটো কোণের যোগফল থেকে আমরা কি 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো, বা দেখো তোমরা এভাবে বুঝতে পারো এটা 90 ডিগ্রি আছে, তাহলে এই 40 ডিগ্রি হলে পরে এ হবে কিন্তু আমাদের 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এক্সের মানটা 50 ডিগ্রি, কেন, কারণ 40 ডিগ্রি আর 50 ডিগ্রি মিলে কত হবে 90 ডিগ্রি, এরা 90 এরা 90, 180 ডিগ্রি। তা দেখো আমরা এক্সের মানে পেয়ে গেলাম, এক্স সমান পেয়ে গেলাম 50 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। দেখো 50 ডিগ্রি কত নম্বর অপশানে আছে, আমাদের সি নাম্বারে আছে, তাহলে সি নাম্বার অ্যান্সার। এবার দেখো 2 প্রশ্নগুলো, তো 2 1 প্রশ্নটা প্রথমে করাবো। দেখো এখানে বলছে কোনো শহরের বর্তমান লোক সংখ্যা বলে দিয়েছে, এখানে বলেছে 1,15,200 জন, প্রতি বছর 6.2/3% হারে লোক সংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল। 2 বছর আগে লোক সংখ্যা চেয়েছে, তা প্রথমে ধরে নিতে হবে, ধরি 2 বছর আগে লোক সংখ্যা ছিল 1 জন, আমরা ধরে নিলাম 2 বছর আগে লোক সংখ্যা ছিল 1 জন। এখন আমরা বর্তমান 2 বছর পর লোক সংখ্যাটা বের করব, বর্তমান জনসংখ্যাটা। অতএব আমরা লিখব 2 বছর পর লোক সংখ্যা হবে। তবে 2 বছর পর লোক সংখ্যা হবে, আমাদের যে এটা সমহার বৃদ্ধির যে সূত্রটা তোমাদের লিখবা, এই যে এক্স যেটা ছিল আগে সেটা হচ্ছে এই যে এক্স ইন্টু 1
প্লাস, এখানে আমরা প্লাস দিব যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে লোক সংখ্যা, তাই না? কত হারে বৃদ্ধি পাচ্ছে? এখানে যেটা আমাদের হারটা দেওয়া আছে দেখো, এই যে 6.2/3, এই এত %। এটাকে যে ভেঙে নাও, এটা 6 3 18, 18 আর 2 20, তাহলে 20/3%। এটা যে আমরা এখানে লিখি, দেখো এটা আমরা লিখতে পারবো 20/3, 3টা এখানে দিলাম, আর পার্সেন্টেজের নিচে 100টা এখানে দিয়ে দিলাম। আর এখানে সময়টা আমাদের 2 বছর বলেছে, তাহলে এখানে 2 দিয়ে দেবা, এই যে এতজন। তো এটা হবে আমাদের কি 2 বছর পরে লোক সংখ্যা হবে। আর এই লোক সংখ্যাটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, আমরা যদি একটা সরল করে নিই, তাহলে এখানে 0 0 কেটে দাও, এটা 2 5 10, তাহলে আমরা এটা পেয়ে গেলাম দেখো x ইন্টু এটা আমরা 1 প্লাস এটা কত পাবো, এখানে আমাদের 1 এটা 15 হয়ে যাবে। আর এটা আমাদের হোল স্কোয়ার আছে, এটা যদি সরল করো এটা পেয়ে যাবা তোমরা, এটা আছে 15 কে 15 16 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এই যে লোক সংখ্যাটাই আমরা যদি লিখতে পারবো যে x ইন্টু 16/15, এটাকে দুবারে ভেঙে নেব 16/15, এই লোক সংখ্যাটাই আমাদের বলে দিয়েছে। এটা বর্তমান লোক সংখ্যা, তাই না? কত? এই যে 1,15,200 জন, এই যে এটা আমাদের। তাহলে এখান থেকে সরল করে আমরা এক্সের মানে বের করে নেব। তাহলে দেখো তো আমরা যেহেতু কাটাকাটি করি, আর আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, এখানে 4 দিয়ে করা, 4 2 8, এটা আমাদের 3 চলে আসলো, এটা 35, 4 8 32, তাহলে আবার কত 3 আসলো, আবার 4 8 32, দুটো শূন্য বসে দাও, আবার 4 দিয়ে করো, 4 7 28, 4 2 8, দুটো শূন্য, আবার এখানে 4 দিয়ে করি, 4 4 16, আর এখানে 4 1 4, আর এখানে আমাদের আসবে কত 3, তাই না? এটা 32, 4 8 32, আর দুটো শূন্য, আবার 4 দিয়ে করি, 4 4 16, 2 20, 4 5 20, 0, 450। আর এদিকে আমাদের দেখো 15 15 225, তাহলে এক্সের মানটা আমরা পেয়ে যাবো এদিকে 450, আর 15 15 গুণ করে 225। তাহলে এক্স সমান সমান দেখো তো এই দুটো যে গুণ করি, তাহলে এই দুটো গুণ করে পেয়ে যাবা 101 250, এটা পাবা এতজন। তাহলে 2 বছর আগে লোক সংখ্যা কতজন ছিল? এই যে এটাকে বলবো আমরা, কত বলবো, 1,01,250 জন। তা লিখব 2 বছর আগে, 2 বছর আগে লোক সংখ্যা, লোক সংখ্যা 2 বছর আগে লোক সংখ্যা ছিল সমান সমান কতজন? 101 250, এতজন। দেখো 2 এর প্রশ্নটা আমাদের আছে 5x² + 2x - 7 = 0। যে আমাদের দেখার সময় দেওয়া আছে, এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমাদের দেখো x সমান যে মানটা দেওয়া আছে, এটাকে এর সঙ্গে তুলনা করে আমাদের কার মানটা বের করতে বলেছে, কে এর মানটা বের করতে বলেছে। কে এর মান কত হবে? তাহলে আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তো দেখো শ্রীধর আচার্যের সূত্রটা যেটা আছে আমাদের, তা আমরা এখানে একটা লিখব কথাটা, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে এখানে দেখো তো সূত্রটা x সমান সমান, সূত্রটা আমাদের জানতে হবে, আগে সূত্রটা লিখে দিচ্ছে তোমাদের। দেখো x সমান সমান -b প্লাস মাইনাস √b² - 4ac, আর নিচে হয় 2a। এই সূত্রটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রের সাহায্যে এক্সের যে দুটো মান তোমরা একবারে পেয়ে যাবা। তো চলো আমরা মানগুলো বসিয়ে দিই। b বলতে দেখো তো এই যে -2 প্লাস মাইনাস b², তো 2 এর স্কোয়ার -4, এ হচ্ছে 5, সি হচ্ছে -7, আর নিচে 2a, বলতে কত, হচ্ছে আমাদের 5, -2 প্লাস মাইনাস √2 এর স্কোয়ার 4, এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এটা 4 5 20, ওদিকে আমাদের 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে 14, এই যে 140, আর নিচে 10, তো -2 প্লাস মাইনাস, এখানে দেখো এটা 144, তার বর্গমূল 12 পেয়ে যাবা সরল করে।
এবার এটার সঙ্গে কম্পেয়ার করো, এও এক্সের মান এক্সের মান, তাহলে আমরা যদি সমান করে দিই দুটোকে, তো দেখো তো আমরা এটাকে আগে লিখি 2 প্লাস মাইনাস কে নিচে 10, সমান সমান করে দিলাম আমরা -2 প্লাস মাইনাস 12 নিচে 10। তা তোমরা এখান থেকে বুঝতে পারছো কে এর মান কত, কে এর মান এখানে 12 আছে, কারণ -2 মিলে গেছে প্লাস মাইনাস 10 10, তাহলে কে এর মান কত আছে 12। তো আমরা অতএব কে সমান সমান আমরা বলে দেবো 12। দেখো 2 এর 3 নম্বর অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতায় স্কুল 4, সেখানে দেখবা যে 2 এর 3 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক আছে, তোমরা সেখানে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছি, পাশের চিত্র কিন্তু দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বলেছে, এবিটা ব্যাস, আর এখানে এবি ও সিডি পরস্পর লম্ব বলেছে, তাই না? এই যে লম্ব হয়েছে এখানে, এই বিন্দুটা আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম, তাহলে এই কোণগুলো কত হবে 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি হবে। আচ্ছা, তারপর এখানে আমাদের দেখো সিএডি, এই যে সিএডি এই মানটা বের করতে বলেছে, এর মান কত হবে সিএডি, তাহলে কোণ সিএডি এটা আমাদের দরকার। ওকে, আচ্ছা দেখো আমরা কী করে বের করে নেব, আমরা এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। আমাদের যে আছে এসিপি আর এডিপি, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। কী করে দেখো আমি দেখাচ্ছি, ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ আমরা নিব এসিপি, এই দুটো ত্রিভুজ দেখো সর্বসম হবে। 1 নম্বর শর্ত, আমরা এই যে এপি বাহুটাকে সাধারণ বাহু বলতে পারবো, এপি হচ্ছে আমাদের সাধারণ বাহু, সাধারণ বাহু। 2 নম্বর দেখো তো আমরা এখানে সমান দেখাতে পারবো, এই যে দেখো তো এই দুটো কোণ, এই যে লম্ব, এই দুটো কোণ কত হবে 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে বলবো এই যে দেখো কোণ, এই যে কোণটা আমাদের এই কোণটার নাম আমরা বলবো এপিসি, এপিসি সমান সমান এটা হবে এপিডি, এই দুটো কোণ হবে আমাদের 90 ডিগ্রি, তাই না? এই যে এটা কোণ আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। আর আমরা এখানে সমান দেখাতে পারবো, দেখো 3 নম্বরে আমরা সমান বলতে পারবো, দেখো এই যে বাহুটা পিসি সমান সমান পিডি, পিসি সমান সমান পিডি, এই দুটো বাহু সমান। এই দুটো বাহু কেন সমান তোমাদের আমি বলে দিই, যে এই যে দেখো তো আমাদের যে ব্যাস নয় এর কোনো জের উপর যে সিটি জে আছে, আমরা এই যে কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা আছে ওপিটা, এখান থেকে দেখো ওপিটা যে আমাদের লম্ব, তা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে সেটা আমাদের দেখো সমদ্বিখণ্ডিত করলে পিসি সমান পিডি হয়ে যাবে, তাই না? এই যে আমাদের, তাই কারণটা তোমরা এখানে লিখতে পারো। আচ্ছা, তাহলে দুটো ত্রিভুজ কী হয়ে গেল আমাদের, অতএব ত্রিভুজ এডিপি সর্বসম হয়ে গেল ত্রিভুজ এসিপি। এবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, এই কোণটা সমান বলতে পারবো। কোণ, এই কোণটার নাম আমরা এটাকে বলে দেব পিএসি, পিএসি সমান সমান হয়ে যাবে আমাদের পিএডি, পিএডি, এই দুটো কোণ সমান। আচ্ছা, এবার দেখো এই কোণটা কিন্তু আমাদের বলে দিয়েছে 40 ডিগ্রি, এখানে প্রশ্নে বলেছে 40 ডিগ্রি না 50 ডিগ্রি বলেছে। এডিসি, এডিসি এই কোণটা আমাদের কত বলেছে 50 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে লক্ষ্য করো তো এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটা বলতে পারবো এটা 40 ডিগ্রি, এই যে ত্রিভুজের ধর্ম, এই দুটো কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বাদ দাও, এটা 40 ডিগ্রি পেয়ে যাওয়া। বা এখানে লক্ষ্য করো এই যেটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হবে, এই একাই 90 ডিগ্রি আছে। তাহলে দেখো এই দুটো কোণ সমান, তাহলে এই কোণটা কত, এই কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার দেখো সিএডি এর মান বের করতে বলেছিল, তো 40 যোগ করে নাও, 40 যোগ 40 কত পেয়ে যাবে 80 ডিগ্রি, তো এটা আমাদের অ্যান্সার। 5-এর অঙ্কটা দেখো, এখানে বলেছি একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। আমাদের আয়তঘনের তল সংখ্যা বলে দিয়েছে, তাই না? এই যে এক্স, আয়তঘনের তল সংখ্যা এক্স, তাহলে আয়তঘনের তল সংখ্যা আমরা কত জানি, তল সংখ্যা হয় 6টি তল হয়, তাহলে এক্সের মান 6। আর ধার সংখ্যা বলেছে ওয়াই, ওয়াই হচ্ছে ধার সংখ্যা, তাহলে আয়তঘনের ধার সংখ্যা তোমরা 12টা পেয়ে যাবা, ধার সংখ্যা 12। আর আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা জেড বলেছে, তাহলে শীর্ষবিন্দু তোমরা কটা পাবা, 8টি শীর্ষবিন্দু পাবা আয়তঘনের। আর কর্ণের সংখ্যা এখানে বলেছে পি, তাহলে কর্ণের সংখ্যা কী হয়, আয়তঘনের কর্ণের সংখ্যা হয় 4টে, তাই না? 4টা কর্ণ পাওয়া যায়। তা দেখো এক্স ওয়াই জেড আর পি এর মান তো পেয়ে গেলাম। আমাদের মান বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে, মান বসিয়ে দাও। এক্সের মান 6, ওয়াইয়ের মান 12, জেডের মান 8 আর পি এর মান 4। তা দেখো এদিকে আমরা যদি 4 আর 6 যোগ করব, 4 6 10, এদিকে 18, তাহলে 18 মাইনাস 12, তাহলে এখানে দেখো বিয়োগ করে এটা 6 পেয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার 6। এবার দেখো 3 নম্বর অঙ্কটা,
তো 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তো দেখো বড় প্রশ্নের মধ্যে 3 অঙ্কটা বলছি, রমেন বাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সুদের হার যথাক্রমে বলে দিয়েছে 4%, 5%, 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান। তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রাখেন সেটা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিই 3টি ব্যাংকে জমা যে টাকা রাখেন, আমরা লিখব ধরি প্রথম ব্যাংকে টাকা রাখেন। প্রথম ব্যাংকে টাকা রাখেন। আচ্ছা, ব্যাংকের বানানটা অনেস্কা দেওয়া আছে, বানানটা ঠিক করে। প্রথম ব্যাংকে টাকা রাখেন x টাকা। ওকে, এটা যে প্রথম ব্যাংকে x টাকা রাখে। দ্বিতীয় ব্যাংকে টাকা রাখেন y টাকা। এবার তৃতীয় ব্যাংকে টাকা রাখেন z টাকা। ঠিক আছে, এবার দেখো প্রথম ব্যাংকের আমরা কী বের করবো? প্রথম ব্যাংকের সুদ। আমরা লিখব প্রথম ব্যাংকের সুদ। প্রথম ব্যাংকের সুদ। প্রথম ব্যাংকের সুদ দেখো কী করে পেয়ে যাবো? এই যে আসল ইন্টু সময় কিন্তু 1 বছর, আর প্রথম ব্যাংকের সুদের হারটা এখানে বলেছে 4%, 4/100। তাহলে এটা দেখো কত পেয়ে যাবে? এটা 4x/100, এত টাকা। এবার দ্বিতীয় ব্যাংকের সুদ এটা হবে y ইন্টু 1 ইন্টু দ্বিতীয় ব্যাংকের সুদের হারটা বলেছে 5%, 5/100। তো এটা হবে 5y/100 টাকা। আর তৃতীয় ব্যাংকের সুদ, তো এটা হবে আমাদের z টাকা ধরেছি, z ইন্টু 1 ইন্টু এটা হচ্ছে 6% বলেছে, তাহলে 6/100। তো এটা হবে আমাদের 6z/100 টাকা। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে আমাদের যে 3টি ব্যাংকের সুদের পরিমাণ সমান। অতএব আমরা এখানে দেখো 4x/100 সমান 5y/100 সমান 6z/100। এটা আমরা সমান করে নিতে পারবো। আচ্ছা, এখানে আমরা 100গুলো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমরা অতএব 4x সমান 5y সমান 6z হয়ে যাবে। আচ্ছা, এদেরকে আমরা কে ধরে নিলাম? ধরি। তাহলে আমরা এখান থেকে যে x-এর মানটা বের করি, k/4 পাবো, y-এর মানটা k/5 পেয়ে যাবো, আর z-এর মানটা k/6 পেয়ে যাবো। এভাবে মানগুলো বের করে নিলাম। এখন লক্ষ্য করো, এবং আমরা এই যে 3টি টাকা x, y, z টাকাটাই হচ্ছে মোট টাকাটা। তাহলে x + y + z এই টাকাটা হচ্ছে আমাদের কত? 3,70,000 টাকা, এই টাকাটা। এবার এখানে মানগুলো বসিয়ে দাও। x-এর মান k/4, y-এর মান k/5, z-এর মান k/6 সমান 3,70,000 টাকা। ওকে, এখান থেকে কে-এর মানটা আমরা বের করে নেব। চলো আমরা চলে আসবো এই জায়গায়। এখানে আমরা যদি গুণ করে দিই লসাগুটা দিয়ে, তাহলে এখানে আমাদের দেখো কত দিয়ে গুণ করতে হবে? 4, 5 আর 6-এর এতে লসাগু করবো। তো 4, 5, 6 লসাগু কত হবে আমাদের? আমরা পেয়ে যাবো 4, 5, 6। দেখো লসাগু করে যদি আমি একটু দেখাই, তাহলে আমাদের করতে হবে 4, 5, 6। 2 দিয়ে করো, 2, 5 নেমে যাবে, 2, 3, 6, 2 দিয়ে 4, 4, 5, 20, 20, 3, 60। তাহলে এদের লসাগুটা 60, তা 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা দেখো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগটাই করে দেখাচ্ছি আমি। তাহলে আমাদের 60 লসাগু, এদিকে আমাদের 3,70,000 টাকা আমরা লিখে দিলাম। আর এখানে 4 দিয়ে 60কে ভাগ করলে 15 পাবা, তাহলে এখানে 15কে। আর 5 দিয়ে ভাগ করলে 12, তো 12কে। আর 6 দিয়ে যে ভাগ করি তো আমরা 10 পাবো, তো 10কে। ওকে, আচ্ছা এগুলো আমরা যোগ করবো। এদিকে হচ্ছে 2, 5, 7, আর এদিকে আমাদের 3, 37কে।
আর এখানে 60, এদিকে 37, 4টা শূন্য, 37 দিয়ে কাটো, 1, 4টা শূন্য। তো কে এর মানটা দেখো আমরা পেয়ে গেলাম, এই যে 60 আবার 4টা শূন্য, কে এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা মানগুলো বের করে নেব। তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান হবে এই যে 60, 5টা শূন্য, 1 2 3 4 5, 4টা 5টা, আর নিচে কত ছিল আমাদের 4। তাহলে কাটাকাটি করো। যদি আমরা কাটাকাটি করি তা দেখো তো 4 দিয়ে কাটাকাটি করলে এটা 15 পেয়ে যাবে, 15, ঠিক আছে, এই যে 15, আর এদিকে আমাদের হয়ে যাবে 4টা শূন্য, 1,50,000 টাকা। এবার ওয়াইয়ের মানটা 60 আর নিচে আমাদের 5, এটাতে কাটাকাটি করবা, এটা পেয়ে যাবা 12, 4টা শূন্য, 1,20,000। আর জেডের মানটা আবার 60, 5টা শূন্য আর নিচে 6, এটা কাটাকাটি করো, এটা 1 লক্ষ পাবা, এটা কাটাকাটি করবা 1 লক্ষ, 1 5টা শূন্য। এই যে দেখো এগুলো সব টাকায় আমাদের আসবে, এগুলো টাকা। তো আমরা পেয়ে গেছি 3টি ব্যাংকে কত টাকা রেখেছিল। তো আমরা অতএব যে লিখে দাও, প্রথম ব্যাংকে টাকা রাখেন। আচ্ছা, প্রথম ব্যাংকে ছুটে গেছে, প্রথম ব্যাংকে টাকা রাখেন, প্রথম ব্যাংকে টাকা রাখেন, দেখো 15,000, 15, 4টা শূন্য, 1,50,000 টাকা। ওকে। দ্বিতীয় ব্যাংকে টাকা রাখেন 1,20,000, 4টা শূন্য। আর তৃতীয় ব্যাংকে টাকা রাখেন 1 লক্ষ টাকা, 1 5টা শূন্য, 8টা শূন্য টাকা। দেখো 3টি ব্যাংকে এই টাকাগুলো রেখেছিলেন। তাহলে এবার অঙ্কটা করতে হবে। 3-এর অথবা অঙ্কটা দেখো, তোমরা এই অঙ্কটা আগের ক্লাসে পেয়ে যাবা, পেজ নাম্বার 102 পাতার স্কুল 6, সেখানে দেখবা 3-এর অথবা অঙ্কটা আছে। এখানেও 3-এর অথবা, সেখানেও 3-এর অথবা, ঠিক আছে, একই অঙ্ক আছে। তোমরা আগের ক্লাসে যাও, আগের ক্লাস থেকে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো সমাধান আছে, আমাদের এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। তো 4-এর 1-এর অঙ্কটা এখানে আছে x + 3 / x - 3 প্লাস x - 3 / x + 3 সমান 2 × 1/2। তো দেখো আমরা সমাধানটা করবো, প্রথমে তো ভগ্নাংশের যোগবিয়োগ করে নিই। তাহলে লসাগু x - 3 আর x + 3। আচ্ছা, এখানে দেখো এটা আমাদের মিলে গেছে, দেখো এর সঙ্গে এটা মিলে গেছে, তো এটা কেটে যাবে, মানে এটা যেটা ভাগ করতে হয় থেকে গেলে এটা, তাহলে এটা গুণ করতে হবে। এটা গুণ করলে এটা হয়ে যাবে x + 3 তার হোল স্কোয়ার, দুটো একই আছে, প্লাস, আর এটা মিলে গেছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটা হবে x - 3 তার হোল স্কোয়ার। আর এখানে এটা পূর্ণ সংখ্যা ভেঙে নাও, এটা হয়ে যাবে 2 দিয়ে 4, 4 একে 5, 5/2। উপরে দেখো তোমরা এই যে একটা সূত্র a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এই সূত্রটা 2 × a² + b², এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আর এখানে a² - b² সূত্র 5/2, বা তাহলে এখানে দেখো 2s², এটা তো হবে 3-এর স্কোয়ার 9, 9 দিয়ে 18, এখানে পেয়ে যাবে 18, আর নিচে s² - 3-এর স্কোয়ার 9, আর এদিকে আমরা পেয়ে যাবো 5/2। এবার বর্গমূল করে নাও, তাহলে আমরা এটা পেয়ে যাবো, দেখো 5s² মাইনাস, এভাবে করছি 5s² - 45, আর 2 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবো 4s² প্লাস 18 দিয়ে 36। তাহলে এখানে দেখো এটা যদি বিয়োগ করো বা দিকে নিয়ে এসে, তাহলে এটা হবে শুধু s², আর এটা ওইদিকে গিয়ে আমাদের কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 36 আর 45 যোগ হবে, সেটা যোগ করে 81 পেয়ে যাবে। তাহলে x = √81, তাহলে কত x = কত পেয়ে যাবো, +- 81 বর্গমূল 9, ঠিক আছে। তো x এর মান পেয়ে গেলাম -9 আর একটা 9, ঠিক আছে, +-9 বলতে একটা 9 আছে, -9 আছে, একটা 9 আছে, এই যে x এর মান। দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবা 4-এর 2 নম্বর অঙ্কটা, এখানেও 4-এর 2, সেখানেও 4-এর 2 আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখো। দেখো 5-এর অঙ্কটা এখানে বলছে 2 অঙ্কের একটি সংখ্যা যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের
অঙ্ক অপেক্ষা 4 কম। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এখানে যে প্রথমে বলেছি দেখো, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম আছে। তাহলে এককের ঘরের অপেক্ষা কম আছে, তাহলে প্রথমে আমরা এককের ঘরের অঙ্কটাকে ধরে নেব। তাহলে লিখব ধরি এককের ঘরের অঙ্ক থেকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। তাহলে 4 কম বলতে এক্স থেকে 4 বাদ দিয়ে দাও, তারপর পেয়ে যাবো দশের ঘরের অঙ্কটা। তাহলে এই যে এক্স বিয়োগ 4। আচ্ছা, এবার একক ঘরের অঙ্ক পেয়ে গেলাম, দশের ঘরের অঙ্ক পেয়ে গেলাম, এবার সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে অতএব সংখ্যাটি, ঠিক আছে, সংখ্যাটি হবে দেখো 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। এটা সরল করো, 10x মাইনাস 40 এক্স, এটা 11x মাইনাস 40। দেখো এটা আমাদের সংখ্যা। এবার আমাদের শর্তটা দেখো, শর্তটা কি বলেছে? সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, দেখো এখানে দেখো এই যে আমাদের সংখ্যা, এই যে সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করি, তাহলে অঙ্ক দুটির গুণফল করে এই যে অঙ্ক দুটির গুণফল x × x - 4, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান। তাহলে দেখো সংখ্যা দুটির যে অঙ্ক দুটি আছে, সংখ্যাটির অঙ্ক দুটির অন্তর মানে x - x - 4, এটা বড় হবে, এটা ছোটো হবে। তাহলে এই যে দেখো সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের কি বলেছে? অন্তরের বর্গ বলেছে, এটা বলে দিয়েছে। তো এই হলো আমাদের কিন্তু শর্তটা, যেভাবে বলেছে সেভাবে আমরা করলাম। এখান থেকে সরল করে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তো আগে তো আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করি, 11x - 40 গুণ করে নাও s² প্লাস 4x, আর এখানে সরলটা পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু এটা এক্স আর এক্স কেটে যাবে, তাই প্লাস 4 থেকে যাবে, 4 এর স্কোয়ার এটা হবে, এটা মাইনাস s²। আচ্ছা, এটা যোগ হয়ে যাবে, এটা যোগ করে তোমরা 15x পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এটা -40 আর এটা কত? এটা বাবা 16, তো এদিকে -16 হবে, দুটি আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এটা কত যাবে? এটা আমাদের 56। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দাও, s² - 15x প্লাস 56। এবার ফ্যাক্টরে ভেঙে নাও, তো s² আর -8x - 7x প্লাস 56, 8 আর সাথে ভাঙালাম। তাহলে এখানে x কমন নিয়ে নাও, x - 8, এখানে 7 কমন নিয়ে নাও, x - 8। তাহলে আমরা দেখো x এর মান কিন্তু আমরা দুটো পেয়ে যাচ্ছি, এটা x - 7 × x - 8 = 0। তাহলে এখান থেকে হয় অথবা দিয়ে x এর দুটো মান পাবো, x এর মান পাবা একটা 7, একটা 8 পেয়ে যাবে। এখান থেকে দেখো এটাকে 0 ধরে x এর মান 7 পাবা, এটাকে 0 ধরে x এর মান 8 পেয়ে যাবা। আচ্ছা, তাহলে x এর মান দুটো বলে আমাদের সংখ্যা দুটো বেরোবে। তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটি, দেখো যদি আমরা 7 বসাই তাহলে আমাদের কত হবে? 11 × 7 - 40, ঠিক আছে, এবং বা দিয়ে দেবো, বা 11 × 8 - 40। তাহলে সমান দেখো তো 11 × 7 = 77, তো 77 থেকে 40 বাদ, তাহলে দেখো 77 থেকে 40 যদি বাদ দাও তাহলে কত পেয়ে যাবা? তাহলে এটা পেয়ে যাবা 37 পেয়ে যাবা, 37 বা, আর এখানে এটা 88 থেকে 40 বাদ দাও, তাহলে 88 থেকে 40 বাদ দিলে পেয়ে যাবে 48। তার সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম। দেখো এখানে দুটি সংখ্যা হলো, একটা হবে 37 আর একটা হবে 48, এই দুটি সংখ্যা, দুটি আমাদের অ্যান্সার। দেখো 5-এর অথবা অঙ্কটা বলেছি, এখানে আমাদের বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? ত্রিভুজের উচ্চতা বের করতে বলেছে। আচ্ছা, এখান থেকে শর্তটা বলেছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, উচ্চতারও যে আমাদের বলেছে উচ্চতার, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বলেছে। তাহলে প্রথমে উচ্চতাকে আমরা ধরে নেব, তারপর লিখব ধরি ত্রিভুজের উচ্চতা। উচ্চতাকে আমরা এক্স মিটার ধরে নিলাম, এককটা মিটার আছে, এক্স মিটার। তাহলে অতএব
ত্রিভুজের ভূমিটা আমরা বের করে নিতে পারবো। কি বলেছে? উচ্চতা দ্বিগুণ অপেক্ষা, তার উচ্চতাকে দ্বিগুণ করো, তার চেয়ে আমাদের 18 মিটার বেশি আছে, তো 18 যোগ করতে হবে এত মিটার, এটা হলো আমাদের ভূমি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, তবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এই যে ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এক্স, এত বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এখানে আমাদের দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স, এই ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? 360, এই যে 360। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে 2 কেটে যাবে, তাহলে আমাদের থেকে যাবে দেখো এক্স প্লাস 9, এটা এক্স আছে 360, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস 9x, এটা মাইনাস 360 ইজিক্যাল টু 0। এবার আমরা ফ্যাক্টর করে নেবো এটাকে। আচ্ছা, ফ্যাক্টর করার জন্য দেখো আমাদের যে বড় সংখ্যা হয়ে গেছে, এটাকে লসাগু করে নাও, লসাগু ভেঙে দিলে বুঝতে পারবা কত ফ্যাক্টরটা ভাঙবে। আমরা এখানে লসাগুটা করি 360, তাহলে আমরা কত দিয়ে করবো? তো 3 দিয়ে করছি, 3 3, 3 দিয়ে 6 0, 3 দিয়ে 3 4 12 0। আচ্ছা 2 দিয়ে করি, 2 দিয়ে 4 0, 2 দিয়ে আবার 2 দিয়ে 5 10। এবার পাট করে নেবো আলাদা আলাদা পাট, তাই না? এমনভাবে পাট ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করে 9 আসে, গুণ করে তো আসবে 360। তো আমরা দেখো তো কাকে কাকে নিচ্ছি এখানে। দেখো এখানে আমরা কি করব, এই যে 8 আর 8 3 24, দেখো এটা নেব, এই যে এখান থেকে 8 আর 3 24, আর এদিকে 15 নিয়ে নাও, 24 আর 15, এই যে 24 আর 15, এখানে দেখো এখান থেকে তোমরা 9 পেয়ে যাবা। তাহলে আমরা 24 15 ভেঙে নেব ফ্যাক্টরটা, তাহলে এস স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x, দেখো বিয়োগ করে তোমরা এটা পাবা 9 প্লাস 9x হয়ে যাবে 360। এবার ফ্যাক্টরটা আমরা ভেঙে নেব, বড় সংখ্যা হলে লসাগু করে কিন্তু তোমাদের ভাঙতে হবে। এখানে x কমন নাও, তাহলে x প্লাস 24, আর এখানে 15 কমন নিলে পরে x, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 15 ভাগ করবা, এটা 24 পাবা। তাহলে আমরা দেখো x প্লাস 24 আর x মাইনাস 15, তো এখানে আমরা ধনাত্মক মানটা নিব, ঋণাত্মক মানটা নিব না, তার মানে লিখবো ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে, যেহেতু এক্সটা কি, এক্সটা তো আমাদের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, উচ্চতা, তাই তো? তাহলে উচ্চতা তো কখনো ঋণাত্মক হবে না, তার জন্য আমাদের কী হবে, ধনাত্মক মানটা হবে এক্স মাইনাস 15 ইজিক্যাল টু 0। তা দেখো এক্সের মানটা কত পেয়ে গেলাম, 15 পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু উচ্চতা বের করতে বলেছিল, যেটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম ত্রিভুজের। তাহলে অতএব লিখে দাও, অতএব ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা আমরা পেলাম 15 মিটার। ছয় নম্বর অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 99 পাতা, স্কুল 2, সেখানে দেখবা যে 6 অঙ্কটা আছে, এখানেও 6 সেখানেও 6। তাহলে আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 6 অথবা অঙ্কটা আমাদের এখানে আছে, এ সমান দেওয়া আছে √5 + 1 বাই √5 - 1, আর এ বির মান দেওয়া আছে 1। তাহলে আমাদের মান বের করতে বলেছে a - b তার হোল কিউব বাই a + b তার হোল কিউব, এর মানটা বের করতে বলেছে। তো আমরা করবো কি, দেখো এর মান আমাদের জানা আছে, তাহলে এখানে এ বি সমান 1 দেওয়া আছে, তো এখান থেকে দেখো বি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো এ বি যদি আমাদের 1 হয়, তাহলে এখান থেকে আমরা বি সমান বলতে পারবো 1/a, তাহলে বা বি সমান, তো দেখো এর জায়গায় এর মানটা বসিয়ে দাও, তাহলে এর মানটা নিচে এই যে বসবে √5 + 1 আর √5 - 1, এটা মানটা উল্টে গিয়ে উপরে যাবে √5 - 1 আর নিচে বসবে √5 + 1, তাহলে বি এর মান পেয়ে গেলাম এটা। এখন দেখো অঙ্কটা দেখে আমাদের দরকার এখানে a - b দরকার আর a + b দরকার, এই দুটো মান যদি পেয়ে যাই তাহলে আমরা করতে পারবো। তো আমরা প্রথমে a + b বের করে নিই, তাহলে আমাদের a লিখতে হবে যে এর মানটা, প্লাস b পেলাম এই যে √5 - 1 আর √5 + 1। এবার এখানে হর কম্বিনেশন করবো আমরা, তাহলে দেখো প্রথমে যেটা আছে সেটা টুকে নাও, এই যে এবার হরে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে গুণ করে দাও, বিপরীত চিহ্ন দিয়ে, সাইন বলতে চিহ্ন, দেখো আমরা গুণ করে দিলাম। এখন এটাকে আচ্ছা একইভাবে এইদিকে করতে হবে আমাদের, তাহলে এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিব, গুণ করব √5 - 1 দিয়ে, তাহলে এখানেও √5 - 1, উপরে যদি গুণ করো দেখো এটা 5 পেয়ে যাবা, করণের গুণ
এটা √5 আবার √5 আর +2 আর নিচেটা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র √5 তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। একইভাবে এখানে পাবা এখানে যে 5 মাইনাস √5 মাইনাস √5 প্লাস 1 এখানে √5 তার স্কয়ার আর এটাকে এদিকে চলে আসবে কত মাইনাস 1 এর স্কয়ার। নিচে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়বে। আচ্ছা তাহলে আমরা উপরে চলে যাব। তো দেখো এখানে আমরা a প্লাস b বের করছি, তাহলে a প্লাস b সমান সমান লিখব। তাহলে এখানে দেখো 5 আর 2 যোগ করে 7 পেয়ে যাবে আর এটা প্লাস 2√5। নিচে দেখো এই যে √5 এর স্কয়ার কত পেয়ে যাবে এটা 5 আর এখানে 1 বিয়োগ করলে তাই না এই যে এটা 1 হবে, তার 5 থেকে 1 বাদ যাবে মানে 4, এখানে 4 হবে এটা প্লাস। একইভাবে এখানে তোমরা পেয়ে যাবে এই যে। আচ্ছা এখানে আমাদের দেখো 2 করে দিয়েছি, এটা 2 হবে না, এটা 1 হবে আমাদের, এই জায়গাটা 1। তাহলে 5 আর 1 7 হবে না, আমাদের কত হবে এটা 6 হবে, এটা 6 পেয়ে যাবো। ওকে তাহলে একইভাবে এখানে 5 আর 1 6 হবে মাইনাস 2√5 আর নিচে এখানেও 4 পেয়ে যাবা। এবার লসাগু করে নাও 4 6 প্লাস 2√5 আর এটা হবে কত, এটা হবে আমাদের এই যে দেখো প্লাস 6 মাইনাস 2√5, সেটাতে কেটে যাবে 6 6 যোগ করে এটা 12 পাবা আর নিচে 4 4 3 12 দেখো 3 পেয়ে গেলাম। তাহলে a প্লাস b এর মানটা আমরা বের করে নিলাম 3। এবার আমরা বের করব কার মানটা, a মাইনাস b এর মানটা বের করব। তো দেখো আমরা চলো a মাইনাস b এর মানটা বের করি। কোথায় বের করি আমরা, এখানে বের করে দিই, এই জায়গায় বের করি a মাইনাস b। তাহলে একইভাবে আমরা কাজ করব, ঠিক আছে। লক্ষ্য করো যদি আমরা একইভাবে করি তাহলে এই যে এই জায়গাটা দেখো মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একইভাবে করবো, এই যে দেখো 6 প্লাস 2√5/4 পাবা, এখানে মাইনাস করে দেবা এই যে 6 মাইনাস 2√5/4। তাহলে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে 4 6 প্লাস 2√5 মাইনাস 6 এটা প্লাস হয়ে যাবে 2√5। তো এবার কেটে যাবে এটা 6 6 কেটে যাবে, এটা 4√5 আর নিচে তো 4 4 4 কেটে গেল, দেখো এটা আমরা √5 পেয়ে গেলাম। তাহলে a মাইনাস b এর মানটা √5। এখন আমাদের দেখো এর মানটা বের করতে বলেছিল, তাহলে এর মানটা যদি বের করে দেখো আমরা যদি বসিয়ে দিই এখানে, তাহলে এখানে দেখো আমাদের a মাইনাস b পেলাম √5, এই যে √5 তার হোল কিউব। আর a প্লাস b কত পেলাম, a প্লাস b পেয়েছি 3, তাহলে এখানে 3 এর কিউব। ভাঙো √5 কিউব বলতে 3 বার √5 গুণ হবে, এই যে দেখো 2 বার আর 1 বার, আর নিচেতে এটা 27 হয়ে যাবে। এটা ভাঙবা দেখো দুটো √5 5 হয়ে যায়, তাহলে 5 √5 থেকে গেল আর নিচে 27, এটাই আমাদের অ্যান্সার 5√5/27, ঠিক আছে। দেখো 7 নম্বর অঙ্ক এবং 7-এর অথবা এই দুটো অঙ্ক আমাদের করা হয়ে গেছে। এই দুটো উপপাদ্য আছে, তোমরা আগের ক্লাসে দেখতে হবে। 7-এর উপপাদ্যের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 102 পাতা স্কুল 6, সেখানে দেখবা যে 7-এর উপপাদ্যটা আছে, সেই উপপাদ্যটা একই উপপাদ্য। আর 7-এর যে অথবা যে উপপাদ্যটা আছে তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে দেখবা যে 7 নম্বর যে উপপাদ্যটা আছে একই উপপাদ্য। তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা এই দুটো উপপাদ্য দেখে নাও। এবার দেখো 8-এর প্রশ্নটা এখানে বলছি, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 2/5 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 1.5 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে সেটা বের করতে হবে। তাহলে দেখো তো এখানে প্রথমে চৌবাচ্চাটির আয়তন আমরা বের করে নেব। তা চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, তো মিটার আছে, মিটারকে তো আগে ডেসিমিটার করে নিতে হবে, যেহেতু লিটারে আমাদের অ্যান্সারটা দরকার। তো লিটার পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, মিটারকে ডেসিমিটার করতে হবে, কারণ ঘন ডেসিমিটারের সম্পর্ক লিটার সঙ্গে আছে। তা দেখো আমরা প্রথমে কী করব, চৌবাচ্চার ধারের দৈর্ঘ্যটা আমরা লিখব। তো চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 1.5 মিটার। এই মিটারকে যদি ডেসিমিটার করো তাহলে 1.5কে 10 দিয়ে গুণ করে দাও, তো 10 দিয়ে গুণ করলে মিটার ডেসিমিটার হয়ে যাবে। তাহলে লিখবো ডেসিমি যাকে আমরা ডেসিমিটারও বলি। তা 10 দিয়ে গুণ করে দেখো তো আমাদের কত হবে, 15 ডেসিমি, ঠিক আছে। কারণ 10 আছে, একটা শূন্যর জন্য দশমিক উঠে যাবে, তা আমরা পেয়ে গেলাম 15 ডেসিমি।
এবার আমরা চৌবাচ্চার আয়তন বের করে নেব। চৌবাচ্চার আয়তন, দেখো চৌবাচ্চাটি ছিল ঘনক আকৃতি মানে ঘনক, তাহলে ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব ঘন ডেসিমি। এবার 15 কিউব, দেখো 15 কিউব বলতে 15 গুণিত 15, ঠিক আছে, এত ঘন ডেসিমি। এবার 3টা 15 গুণ করবা, 3টা 15 গুণ করে পেয়ে যাবা 33 75 এত ঘন ডেসিমি, ঠিক আছে। আচ্ছা, এবার চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব কিসে, এই যে এখানে বলেছে দেখো 75 বালতি জল তুলে নেওয়ার পর, 75 বালতি যদি জল তুলে নেয়, তার জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটি 2/5 অংশ জলপূর্ণ থাকে। তাহলে আমরা এখানে দেখব যে 75 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চায় কতটা জল থাকে। 75 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চায় জল থাকে, চৌবাচ্চায় জল থাকে হবে। দেখো এই যে জলটা ছিল এত, এর কত অংশ, এই যে 2/5 অংশ, এত অংশ, তাহলে এত ঘন ডেসিমি, এককটা ঘন ডেসিমি আসবে। কাটাকাটি করো, 5 দিয়ে করো, এখানে আমরা করবো 5 6 30, আর এটা হয়ে যাবে দেখো 3 37, 5 7 35, আবার 2 আসবে 5 5 5, 2 দিয়ে গুণ করে দাও, 2 5 10, 2 7 14 15, আর 2 6 12, আর একে 13, 1350 এই যে ঘন ডেসিমি, এতটা পেয়ে গেলাম। চৌবাচ্চায় জল এতটা আছে। এবার আমরা এই যে দেখবো যে এই যে 75 বালতি জল তুলে নিয়েছিল, তো 75 বালতি জল তুলে নিয়েছিল, তো সেই জল কতটা জল সেটা আমরা বের করবো, কারণ মোট জল ছিল চৌবাচ্চা এতটা। এবার 75 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চা জল থাকছে এতটা, তাহলে চৌবাচ্চা এতটা জল থাকছে, তার মোট এতটা ছিল, তাহলে এই জল থেকে এই জল বাদ দাও, তাই যে 75 বালতি জল তোলা হয়েছিল তার আমরা আয়তনটা পেয়ে যাব। তো এবার আমরা কী এটা থেকে এটা বিয়োগ দেবো। তো দেখো এখানে আমরা কি পাবো, আমরা লিখবো যে 75 বালতি জলের আয়তন, এখানে লিখবো 75 বালতি জলের আয়তন, বিয়োগ করে দাও, যেটা মোট জল ছিল এই যে, আর বিয়োগ করবা এই যে এটা, যেটা চৌবাচ্চা জল পড়েছিল এই যে এত, সব ঘন ডেসিমি এককটা, তাহলে বিয়োগ করো, এটা আসবে 5, এটা হবে 2, ঠিক আছে, এটা আমাদের 0, এটা এই যে 20 25 ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে 75 বালতি জলের আয়তন এত ঘন ডেসিমি, তাহলে 1 বালতি জলের আয়তন কত হবে, আমরা 75 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে অতএব 1 বালতি জলের আয়তন, এই যে ভাগ করতে হবে 20 25কে ভাগ করে দাও কত দিয়ে, এই যে 75 দিয়ে, এত ঘন ডেসিমি। তো এটা ভাগ করবা, এটা পেয়ে আবার 27 ঘন ডেসিমি। এবার দেখো ঘন ডেসিমি, 27 ঘন ডেসিমিকে 27 লিটার লিখতে পারবা, কারণ 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, তাহলে 27 ঘন ডেসিমি সমান 27 লিটার। তো এই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে প্রতি বালতিতে যে কত জল ধরে, এত লিটার জল ধরে, তো আমরা লিখবো প্রতি বালতিতে 27 লিটার, 27 লিটার জল ধরে। দেখো 8-এর অথবা অঙ্কটা আমরা চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। চলো শেষের প্রশ্নটা কি বলছে, আমাদের বলছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা বহির্ব্যাসার্ধ না বহির্ব্যাস বলেছে, বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। বড় চোঙ ছিল, তাকে গলিয়ে ছোট চোঙ তৈরি করবে, কতগুলি ছোট চোঙ তৈরি হবে। তাহলে এখন দেখো তো আমরা বড় চোঙের আয়তন বের করবো, ওটা ফাঁপা চোঙ ছিল, তাহলে বড় ফাঁপা চোঙের আয়তন, তাহলে বড় ফাঁপা চন্দ্রবিন্দু আছে, ফাঁপা চোঙের আয়তন,
বড় ফাঁপা চোঙের আয়তনের যে সূত্রটা তোমাদের জানতে হবে, দেখো পাই ইন্টু R1 স্কোয়ার R2 স্কোয়ার টু এইচ। এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন, যেখানে R1 হচ্ছে বহির্ব্যাসার্ধ আর R2 হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। পায়ের মান তো 22/7। আর দেখো R1, তাহলে R1 হচ্ছে বহির্ব্যাসার্ধ, বহির ব্যাস দেওয়া আছে 16, তাহলে এখানে 16কে 2 দিয়ে ভাগ করে দাও, বহির্ব্যাসার্ধে পেয়ে যাবো, এত স্কোয়ার। আর R2 অন্তর্ব্যাস 12 দেওয়া আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, তাহলে এখানে 12কে 2 দিয়ে ভাগ করে দেবো, এটা হবে আমাদের অন্তর্ব্যাসার্ধ, এত স্কোয়ার। আর উচ্চতা, চোঙটির উচ্চতা বলে দিয়েছে 36, এই যে আমাদের 36। এত এককটা আমরা কী লিখবো, এটা হবে যেহেতু আয়তন, তাহলে এখানে লিখবো ঘন আর সেমি, ঘন সেমি। আচ্ছা, এটা পেয়ে গেলাম আমরা কার, এটা হচ্ছে বড় চোঙের আয়তন। এখানে যদি একটু সরল করে নাও, তা দেখো তো আমরা কত পাবো, এটা কাটাকাটি করে এটা 8, এটা কাটাকাটি করে এটা 6, তাহলে এখানে 22/7, এখানে হবে 8 স্কোয়ার 64, এটা 6 স্কোয়ার 36, আর এখানে আমাদের 36 ঘন ডেসিমি। আর এটা 22/7, এটা বিয়োগ করে নাও, তাহলে 6 কত দিলে 14, এটা 8 দিলে, এটা গেলো 5, 3 কত দিলে 5, 2 দিলে, আর এটা আমরা 36 ঘন ডেসিমি। এভাবে আমরা রেখে দিলাম। এবার আমরা চলে যাব ছোট চোঙ তৈরি করবে, তাই না, এই যে, তাহলে এখানে আমরা এই যে নিরেট চোঙ তৈরি করবে, ফাঁপা চোঙ নাই, ছোট চোঙগুলো যে তৈরি হবে সেগুলো যে নিরেট, তা আমরা ছোট নিরেট চোঙের আয়তন বের করে নেব। তাহলে অতএব ছোট নিরেট চোঙের, নিরেট বলতে ফাঁপা থাকবে না, ঠিক আছে, নিরেট চোঙের আয়তন, যেটা চোঙের আয়তনের সূত্র, সেটা হচ্ছে আমাদের কি পাই R² H। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। এখানে মান বসাও, পায়ের মান 22/7। এবার আর দেখো, আর হচ্ছে এখানে দেখো ব্যাস বলেছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাহলে 2 সেমি ব্যাস হলে পরে তাহলে ব্যাসার্ধ কত হবে, এই যে এখানে দেখো 2কে 2 দিয়ে ভাগ করো, এটা আমাদের ব্যাসার্ধ, তাহলে এত স্কোয়ার। আর দেখো দৈর্ঘ্যটা যেটা উচ্চতা, দৈর্ঘ্য বলেছে 6 সেমি, তাহলে এখানে আমরা 6 দিয়ে দেবো, এত ঘন সেমি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ছোট চোঙের এই যে আয়তন। তাহলে এখানে যদি একটু সরল করে দিই, তাহলে এটা 22/7, এটা 1 হবে, 1 স্কোয়ার তো 1ই, 6 ঘন ডেসিমি। এবার কতগুলি ছোট চোঙ পাবো, বড় ফাঁপা চোঙের আয়তন তো এটা, আর ছোট যে চোঙগুলো তৈরি হবে তার আয়তন এটা। আর কতগুলি ছোট চোঙ তৈরি হবে, সেটা এই যে বড় চোঙের আয়তনটাকে ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করে দাও, আমরা পেয়ে যাবো কতগুলি ছোট চোঙ তৈরি হবে। তাহলে আমরা এখানে করে দেখাচ্ছি, দেখো, অতএব এই যে ছোট, তাই না, ছোট চোঙ তৈরি হবে, নিরেট ছোট চোঙ তৈরি হবে সমান সমান, এই যে বড় চোঙের আয়তনটা উপরে লিখো 28, 36, আর ছোট চোঙের যে একটা চোঙের আয়তন পেয়েছিলাম সেটা নিচে, তার আয়তন দিয়ে ভাগ করে দেবা, এই যে দেখো এতটি তৈরি হবে। চলো কাটাকাটি করো, এটা কেটে দাও, এখানে 6 6 36, এবার 28 6 গুণ করো, 6 48 8, আর 6 দিয়ে 12, আর হাতে 3, ঠিক না। আচ্ছা, 6 48 হাতে 4 থাকলো, 6 দিয়ে 12 আর 4, 12 4 কত 16, এই যে আমাদের দেখো 168টি, এতটি আমাদের নিরেট ছোট চোঙ তৈরি হবে, অ্যান্সার 168টি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সম্পূর্ণ অঙ্ক করে দিয়েছি ভালো করে, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।